হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োলজি ক্লাস অফ স্টাডিজেস্ট। স্টাডিজেস্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে টপিকটা পড়ব, যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম সেটাই আমরা কন্টিনিউ করব। কোষ বিভাজন এবং কোষ চক্র, তার যে বিষয়গুলো আজকের ক্লাসে থাকছে সেগুলো একবার দেখে নিই। আজকে আমরা জানবো সাইটোকাইনেসিস কাকে বলে, সেটি উদ্ভিদ কোষের ক্ষেত্রে এবং প্রাণী কোষের ক্ষেত্রে কীভাবে আলাদা আলাদাভাবে হয়। সাইটোকাইনেসিস যদি না হয় তাহলে কি হবে, উদ্ভিদ কোষের মাইটোসিস এবং প্রাণী কোষের মাইটোসিসের মধ্যে কী কী পার্থক্য আছে, মাইটোসিসের কী কী গুরুত্ব আছে, গুরুত্ব বা তাৎপর্য বা প্রয়োজনীয়তা যাই বলি। এরপরে আমরা পড়ব মিওসিস সম্পর্কে, তার মধ্যে সমসমস্ত ক্রোমোজোম, সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, এই সমস্ত বিষয়গুলো নিয়ে জানব। ক্রসিং ওভার কি, মিওসিস পদ্ধতি কিভাবে একটা থেকে আরেকটা কিভাবে স্টেপ বাই স্টেপ ঘটে সেগুলো জানবো, মিওসিসের কি তাৎপর্য সেটা, এবং শেষে দেখে নেব মাইটোসিস এবং মিওসিসের মধ্যে কি মূলত পার্থক্য রয়েছে। এই দুই প্রকার কোষ বিভাজন একটা আরেকটা থেকে কিভাবে আলাদা, কেমন। এই ব্যাপারে আলোচনা শুরু করার পূর্বে আবারও আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সম্পর্কে তোমাদের মনে করিয়ে দিই। তোমরা স্ক্রিনে যে দেখতে পাচ্ছ স্টাডিজেস্ট একাডেমি, এটা আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আমাদের ফেসবুক পেজ লাইক করো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করো, লিঙ্কটা দেওয়া আছে এখানে। চ্যানেলের নাম তোমরা দেখতে পাচ্ছ, স্টাডিজেস্ট স্কুল 7 to 10। এটা দেখতে অনেকটা এইরকম হয়। এই চ্যানেলের মধ্যে তোমরা স্টাডি মেটেরিয়াল এবং লাইভ ক্লাস রিলেটেড সমস্ত কিছু আপডেটস আগে থেকেই পেয়ে যাবে। আমাদের ইনস্টাগ্রামে ফলো করো এবং আমাদের সাথে হোয়াটসঅ্যাপ কমিউনিটির মাধ্যমে তোমরা জয়েন করো। নাম্বারটা দেওয়া আছে, এটা অবশ্যই নোট করে নাও। এবং আমাদের বিষয়ে অধিক জানার জন্য আমাদের ওয়েবসাইট www.studychest.in অবশ্যই ভিজিট করো। গুগল প্লে স্টোরে আমাদের ফ্রি অ্যাপ, স্টাডিজেস্টের ফ্রি অ্যাপ এখন অ্যাভেলেবেল আছে। এটা দেখতে অনেকটা এইরকম হয়। এই অ্যাপের মাধ্যমে সমস্ত লাইভ ক্লাসগুলো কন্ডাক্ট করা হয়। এটি খুবই ইউজার ফ্রেন্ডলি অ্যাপ এবং লাইভ ক্লাস ছাড়াও আমাদের সমস্ত রেকর্ডেড ক্লাস, সমস্ত বিষয়ের রেকর্ডেড ক্লাস এবং নোটস, ইম্পর্টেন্ট নোটস, সেগুলো তোমরা এই অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। তাহলে আর দেরি না করে তোমরা তাড়াতাড়ি এই অ্যাপটি ডাউনলোড করো এবং এখনই ইনস্টল করে নাও। স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের ইউটিউব চ্যানেলটা দেখতে অনেকটা এইরকম হয়। সাবস্ক্রাইব করে নাও, আগেই বলেছি, এবং সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশানটা অন করতে ভুলো না, কারণ তাতে করে যখনই কোনো নতুন ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হবে তোমরা তখনই তার নোটিফিকেশানটি পেয়ে যাবে। আর আমাদের ফেসবুক পেজটা দেখতে অনেকটা এইরকম হয়। ফেসবুক পেজেও আমাদের অবশ্যই লাইক করো আমাদের সাথে সবসময়তে জুড়ে থাকার জন্য। তাহলে চলো আজকের আলোচনা শুরু করা যাক। দেখো, আজকের প্রথম বিষয় হচ্ছে সাইটোকাইনেসিস। কোষ বিভাজনের মধ্যে দুটি অংশ বিভাজিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে নিউক্লিয়াস, যেটা প্রথমে হয়, এবং তারপরে যখন কোষের নিউক্লিয়াস বিভাজন হয়ে যায়, অর্থাৎ মাইটোসিস অবধি আমরা আগের ক্লাসে পড়েছি, সেখানে আমরা দেখেছি যে মাইটোসিসের 4টি পর্যায়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই পর্যায়গুলিতে কোষের নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে ক্রোমোজোম, অর্থাৎ ক্রোমোজোম বিভাজিত হয়ে দুটো জায়গাতে, মানে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এরপরে নিউক্লিয়াস তৈরি হওয়ার পরে একটা কোষের বেঁচে থাকার জন্য আর কি দরকার, সাইটোপ্লাজম দরকার। সাইটোপ্লাজমেরও বিভাজন তাই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে নিউক্লিয়াস বিভাজিত হওয়ার পরে কোষের মধ্যে যে আরেকটি অংশ বিভাজিত হয়, যেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম বিভাজনের পদ্ধতির নামই হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস কি? সাইটোপ্লাজম বিভাজিত হওয়ার পদ্ধতি। তাহলে এই সাইটোকাইনেসিস সেটি বিভাজিত হওয়া উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ক্ষেত্রে আমরা আলাদা আলাদাভাবে দেখতে পাই। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়, নিউক্লিয়াস বিভাজনের শেষ দশা, অর্থাৎ যে টেলোফেজ দশা, সেই দশা চলাকালীন বেমের বিষুব অঞ্চলে, অর্থাৎ মাঝ বরাবর মাইক্রোফিলামেন্ট নামক এক প্রকার তন্তু গুচ্ছাকারে জমা হয় এবং সেটি জমা হয়ে ফ্র্যাগমোপ্লাস্ট তৈরি করে। এই যে তোমরা কোষটি দেখতে পাচ্ছ, এর ঠিক মাঝ বরাবর, এর ঠিক টেলোফেজের শেষের দিকে, শেষ পর্যায়ে, এর ঠিক মাঝ বরাবর অর্থাৎ বিষুব অঞ্চলে ফ্র্যাগমোপ্লাস্ট গঠন হয়। ঠিক আছে, এখানে ফ্র্যাগমোপ্লাস্ট গঠন হয় এবং যেটি গলগি ভেসিকলের সঙ্গে মিলিত হয়ে কোষপাত তৈরি করে। গলগি ভেসিকল, যেখানে ভেসিকল লেখা আছে, এখানে এটি ফ্র্যাগমোপ্লাস্ট গলগি ভেসিকলের সাথে মিলিত হয়ে কি গঠন করে, কোষপাত বা সেল প্লেট গঠন করে। কেমন?
এবং এই যে সেল প্লেট তৈরি হয় বা গঠিত হয়, এটি দুপাশে অন্যান্য বস্তু জমা করে কোষ প্রাচীর গঠিত হয়। এই যে এই সেল প্লেটটি ধীরে ধীরে কি করে, আরও অন্যান্য পদার্থকে জমা করে শেষে কোষ প্রাচীর তৈরি করে। ফলে সাইটোপ্লাজম দুটি কি হয়, চাপ পড়ে বিভাজিত হয়ে যায়। এই যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এখানে ফ্র্যাগমোপ্লাস্ট প্রথমে জমা হয়েছিল, সেটি গলগি ভেসিকলের সাথে যুক্ত হয়ে এখানে চাপ দিয়ে কোষপাত তৈরি করে এবং এই কোষপাত তৈরি হওয়াতে ধীরে ধীরে এখানে চাপ পড়ে মাঝ বরাবর এবং সেটি দুটি আলাদা কোষে বিভক্ত হয়ে যায় এইভাবে। কেমন? এরপরে দেখে নিচ্ছি যে প্রাণী কোষের ক্ষেত্রে এটি কীভাবে হয়। প্রাণী কোষের ক্ষেত্রে সেল প্লেট তৈরি হয় না, এখানে ক্লিভেজ নামের একটা পদ্ধতি আছে, যেই পদ্ধতির অর্থ হচ্ছে বিভাজিত হওয়া। ঠিক আছে, ক্লিভেজ পদ্ধতিতে সাইটোপ্লাজম বিভাজিত হয়। কোথায়? প্রাণী কোষের ক্ষেত্রে। কোষের মাঝ বরাবর যে অঞ্চল, সেখানে দুপাশ থেকে কোষ পর্দা সংকুচিত হয়ে যায়। এখানে কোষ প্রাচীর তো থাকে না, এখানে কোষ পর্দা থাকে। কোষ পর্দাটি সংকুচিত হয়ে গিয়ে দেখো মাঝখানে একটা ফারো তৈরি করে, ফারোর মতো অংশ তৈরি করে। ফারোর অর্থ হচ্ছে ভাঁজ। ঠিক আছে, এই যে ফারো লেখা আছে, এর অর্থ হচ্ছে ভাঁজ। তাহলে মাঝ বরাবর একটি ভাঁজ তৈরি হয়, যেই ভাঁজের ফলে কোষ পর্দার যে ভেতরের অংশটা সেটা ক্রমাগত আরও কাছের দিকে সংকুচিত হতে থাকে এবং তারপরে কি হয়, তারা পরস্পরের সাথে সংলগ্ন হয়ে কোষের সাইটোপ্লাজমকে দুটি অংশে ভাগ করে। এই মাঝ অংশটায় ভাঁজ পড়ে, ভাঁজ পড়ার সাথে সাথে মাঝপথে এখানে দেখো খুব চাপ পড়তে থাকে এবং চাপ পড়ার ফলে এই যে দুটো অংশ আলাদাভাবে বিভাজিত হয়ে সেই নতুন গঠিত নিউক্লিয়াস অপত্য নিউক্লিয়াস নিজেদের সাইটোপ্লাজমের সাথে নিজেদের সাইটোপ্লাজমকে নিয়ে, মানে সাইটোপ্লাজম এই নিউক্লিয়াসকে ঘিরে থাকে, এরা নিয়ে আলাদা হয়ে যায় এবং দুটি আলাদা কোষ গঠন করে। কেমন? এবার দেখে নিই, যদি সাইটোকাইনেসিস না হয় তাহলে কি হবে। ধরো কোনো কোষ বিভাজনে শুধুমাত্র ক্যারিওকাইনেসিস হলো, মানে নিউক্লিয়াসের বিভাজন হলো, কিন্তু সাইটোকাইনেসিস হলো না, তাহলে কি হবে? নিউক্লিয়াস বিভাজনের পর সাইটোকাইনেসিস যদি না ঘটে তাহলে কি হবে, দুটি অপত্য কোষ সৃষ্টি হবে না, বরং দুটি অপত্য কোষ সৃষ্টি হবে না, বরং কি হবে, একটি কোষে নিউক্লিয়াসের সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। যেমন এখানে দেখো হয়েছে, এখানে একটি কোষ, এটি নিউক্লিয়াস বিভাজিত হয়েছে স্বাভাবিকভাবে। তোমরা এই লম্বালম্বি পথটা দেখো, নিউক্লিয়াস বিভাজিত হয়েছে এবং এখানে সাইটোপ্লাজম বিভাজিত হয়েছে, অর্থাৎ সাইটোকাইনেসিস হয়েছে। সেক্ষেত্রে আমরা দুটি অপত্য কোষ দেখতে পাচ্ছি। কিন্তু এক্ষেত্রে দেখো, যদি এখানে শুধু ক্যারিওকাইনেসিস হলো, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হলো, কিন্তু সাইটোকাইনেসিস না হলো, মানে সাইটোপ্লাজমের বিভাজন সম্ভব হলো না বা হলো না কোনোভাবে, কোনো কারণের জন্য, তাহলে কি হবে, তাহলে কিন্তু এই নিউক্লিয়াস দুটি কি হবে, একই কোষ পর্দার মধ্যে অবস্থান করবে, একই কোষের মধ্যে অবস্থান করবে। তাতে কি হবে, একটি কোষের নিউক্লিয়াসের পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে, তাতে কোনো নতুন কোষ তৈরি হবে না। এবার এই অবস্থায় যদি একটি উদ্ভিদ কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস থাকে তাহলে তাকে বলা হয় সিনোসাইট, এবং কোনো প্রাণী কোষের মধ্যে যদি একাধিক নিউক্লিয়াস এভাবে তৈরি হয় তাহলে তাকে বলা হয় সিনোসাইটিয়াম। এবার এটা দেখে নিই যে উদ্ভিদ এবং প্রাণী কোষে দেখো মাইটোসিসের একটা চিত্রের মাধ্যমে একটা তুলনা দেখানো হয়েছে। ঠিক আছে, দেখো এটা সাইটোকাইনেসিস হবে। ঠিক আছে, ওকে। দেখো প্রাণী কোষে আমি বলেছিলাম যে একটা ক্লিভেজ পদ্ধতিতেই মাঝ বরাবর এখানে চাপ পড়ে, একটা ভাঁজ সৃষ্টি হয় এবং ভাঁজ সৃষ্টি হয়ে সেটা কি জন্ম দেয়, দুটো অপত্য কোষ সৃষ্টি করে। সেখানে উদ্ভিদ কোষের ক্ষেত্রে গলগি ভেসিকলের সাথে এখানে কি হয়, ফ্র্যাগমোপ্লাস্টটা জুড়ে কোষপাত তৈরি করে। সেল প্লেট লেখা আছে, মানে কোষপাত তৈরি করে এবং সেটা ধীরে ধীরে কোষ পর্দা তৈরি করে, কোষ প্রাচীর তৈরি করে। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, আমরা জানি এটা কি, কোষ প্রাচীর, তাই তো? কোষ প্রাচীর তৈরি হয়, ফলে দুটি অপত্য কোষ এখানে সৃষ্টি হচ্ছে। এবার দেখে নিই যে এদের উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে কি পার্থক্য। ঠিক আছে, কি হয়, মাইক্রোটিউবিউলগুলি অনুদৈর্ঘ্যভাবে সজ্জিত হয়ে গঠন করে। মাইক্রোটিউবিউল যেগুলো ছিল সেগুলো উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের সময় অনুদৈর্ঘ্য হয়ে সজ্জিত হয়। সেন্ট্রোজোমের এখানে
প্রাণীকোষের ক্ষেত্রে কি হয়, প্রাণীকোষের ক্ষেত্রে যখন মাইটোসিস হয় তখন সেন্ট্রোজোম থাকে এখানে, উদ্ভিদ কোষে তো সেটা থাকে না, উদ্ভিদ কোষে মাইক্রোটিউবিউল থাকে, এখানে সেন্ট্রোজোম থাকে প্রাণীকোষে। তো সেন্ট্রোজোমে যে অ্যাস্ট্রাল রে বা অ্যাস্ট্রাল রশ্মিগুলি ছিল, এখানে মনে করিয়ে দিই, কোষের মধ্যে এই যে সেন্ট্রোজোম, এখান থেকে অ্যাস্ট্রাল রশ্মি বেরিয়েছিল না, সেন্ট্রোজোমে দুটি সেন্ট্রিওল, তার থেকে অ্যাস্ট্রাল রশ্মি বেরিয়েছিল, এটার কথা বলছি। এখান থেকে কি, এখান থেকে বেনতন্তুগুলো তৈরি হয়েছিল জুড়ে থাকার জন্য। সেন্ট্রোজোম দুভাগে বিভক্ত হয়ে যায় এবং হয়ে নিউক্লিয়াসের দুই মেরুতে 180 ডিগ্রি কোণে অবস্থান করে। এখানে একদম বিপরীত কোণ, তাহলে এখানে হয়ে গেল এই কোণটা 180 ডিগ্রি, তাই তো। সেন্ট্রোজোমের অ্যাস্ট্রাল রশ্মি বিপরীত দিকে বিস্তৃত হয়ে দুই মেরুর মধ্যে যোগাযোগ স্থাপন করে, তাই হচ্ছে এখানে বেমতন্তু এখানে থাকছে, থেকেই অ্যাস্ট্রাল রশ্মি দুটো বিপরীতে, উত্তর মেরুতে এবং দক্ষিণ মেরুতে দুটো অপোজিট দিকে বা বিপরীত দিকে বিস্তৃত হয়ে দুই মেরুর মধ্যে সংযোগ স্থাপন করছে, তাই তো। উদ্ভিদ কোষের ক্ষেত্রে যখন সেল প্লেট বা কোষপাত গঠন হচ্ছে, সেই কোষপাত গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস ঘটছে। এখানে কি হচ্ছে, টেলোফেজ দশার শেষের দিকে অপত্য নিউক্লিয়াস যে তৈরি হয়ে গেল তার ঠিক মাঝখানে ফ্র্যাগমোপ্লাস্ট তৈরি হয় এবং যার থেকে কোষপাত বা সেল প্লেট গঠিত হয় এবং যার ফলে সাইটোপ্লাজম দুটি ভাগে বিভক্ত হয়ে দুটি কোষ তৈরি হয়। প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়, প্রাণী কোষের ক্ষেত্রে কোষপাত তৈরি হয় না, কোনো ফ্র্যাগমোপ্লাস্ট এখানে থাকে না। এখানে কি থাকে, এখানে কোন পদ্ধতি কাজ করে, এখানে ক্লিভেজ পদ্ধতি কাজ করে এবং যার ফলে এখানে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়। অ্যানাফেজ দশায় যখন স্টেম বডি তৈরি হয় তার সঙ্গে সঙ্গে কোষের দুপাশের পর্দা ভাঁজ হয়ে যায়, ক্লিভেজ পদ্ধতি যেটা বললাম, দুপাশের পর্দা ভাঁজ হয়ে গিয়ে ভেতরের দিকে বিস্তৃত হয়ে যায় এবং উভয় পাশের যে ভাঁজ সেটি পরস্পর মিলিত হয়ে সাইটোপ্লাজমকে দুটো ভাগে ভাগ করে এবং অপত্য দুটি কোষ সৃষ্টিতে সাহায্য করে। কেমন? এরপরে দেখে নিচ্ছি যে মাইটোসিসের কি কি গুরুত্ব রয়েছে। দেখো, মাইটোসিসে এখানে এই ছবিটা তোমাদের দেখানো হয়েছে, আমি একবার ছোট করে মনে করিয়ে দিই যে মাইটোসিসের প্রথম দশা হচ্ছে প্রোফেজ দশা, যেখানে দেখো ক্রোমোজোমগুলো, ক্রোম্যাটিন যে তন্তুগুলো ছিল সেখান থেকে ধীরে ধীরে ক্রোমোজোম তৈরি হয়েছে ক্রোমোজোম। তারপরে মেটাফেজ দশায় কি হয়, মেটাফেজ দশাতে ক্রোমোজোমগুলো ঠিক বিষুব অঞ্চলে লাইন করে অবস্থান করছে। অ্যানাফেজ দশায় কি হয়, এই ক্রোমোজোমের প্রত্যেকটা ক্রোমোজোমে দুটো করে ক্রোমাটিড আছে, প্রত্যেকটা ক্রোমোজোম বিভাজিত হয়ে একটি ক্রোমাটিড উত্তর মেরুর দিকে এবং একটি ক্রোমাটিড দক্ষিণ মেরুর দিকে সরে যেতে থাকে। এবং টেলোফেজে কি হয়, সেগুলি আবার যতটা উত্তর মেরুর দিকে যতগুলি ক্রোমাটিড রয়েছিল তার মধ্যে ক্রোমাটিন জালিকা যেগুলো উপস্থিত আছে সেগুলি আরও আলগা হতে থাকে, আর ক্রোমোজোমের মতো অত ঘনীভূত কোনো আকার নেয় না, আবার আগের মতো হয়ে যেতে থাকে। এই হচ্ছে আমাদের টেলোফেজ। তো এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে বা এর ফলে আমাদের কি সুবিধা হয় বা কোন কোন ঘটনা ঘটে সেগুলো একবার দেখে নিই। প্রথমে হচ্ছে বৃদ্ধি। মাইটোসিস হচ্ছে কোষ বিভাজনের একটি ধরন, একটি প্রকার, এবং এই কোষ বিভাজনের ফলে কি হয়, কোষের সংখ্যা বৃদ্ধি হয়, যার ফলে জীবদেহেরও বৃদ্ধি ঘটে। কোষ বিভাজিত হয়, কোষ বিভাজিত হলে কি হবে, অনেক বিভাজিত হতে থাকলে কোষের সংখ্যা বৃদ্ধি পাবে এবং যা ধীরে ধীরে দেহের সার্বিক বৃদ্ধি ঘটাতেও সাহায্য করবে। এরপরে হচ্ছে কোষ প্রতিস্থাপন এবং ক্ষয়পূরণ। জীবদেহের কোনো জায়গায় যদি আঘাত পায়, জীবদেহের কোনো জায়গায় আঘাত পেলে কি হয়, মাইটোসিস কোষ বিভাজনের ফলে বিভিন্ন স্থানে নতুন কোষ দিয়ে তার প্রতিস্থাপন ঘটে। কোনো জায়গা যদি আমাদের কেটে যায় সেই জায়গাতে কি হয়, কোষের ক্ষতি হয়। তো কোষের ক্ষতি হলে ভয় পাওয়ার কোনো ব্যাপার নয়, কারণ সেক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন সেই অঞ্চলে হবে এবং সেখানে যদি আমাদের কোনো অঙ্গের কোনো অংশের কোষ যদি ক্ষয়প্রাপ্ত হয়, তাহলে ক্ষয়প্রাপ্ত স্থানে তার ক্ষতিপূরণ করার জন্য নতুন কোষ তৈরি হবে। কোন পদ্ধতিতে? মাইটোসিস পদ্ধতিতে। যেমন ক্ষয়প্রাপ্ত ত্বক পুনরায় সৃষ্টি হয় কোনো জায়গায়, আমাদের চামড়া তো অনেক সময়তেই উঠে যায়, তো চামড়ার মধ্যে বা ত্বকের মধ্যে আমাদের কোষ রয়েছে, সেই কোষগুলি মরে যায়, সেই কোষগুলি ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু একবার ক্ষতি হয়ে যাওয়ার পরে এমনটি কিছুতেই হয় না যে কোষ সেখানে আর সেই চামড়াটা ওইরকমই থেকে যায়। আমরা দেখি আমাদের কিছুদিনের মধ্যেই নতুন চামড়া তৈরি হয়, অর্থাৎ নতুন কোষ সৃষ্টি হয়। সেটা কোন পদ্ধতিতে? মাইটোসিস পদ্ধতিতে। পুনরুৎপাদন। প্রাণীদেহের কোনো অংশ যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে পুনরুৎপাদন ঘটে এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। যেমন কবজি শ্রেণীর প্রাণীদের পা
বা যে তারা মাছ, স্টারফিশ বা তারা মাছের দেখবে অনেক সময় 5টা বাহু মূলত থাকে, অনেক ক্ষেত্রে তাদের একটি বাহু কোনোভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, অর্ধেকটা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, সেখানে কিন্তু তাদের আরেকটি বাহু তৈরি হয়ে যায় এই পুনরুৎপাদনের মাধ্যমে মাইটোসিস প্রক্রিয়ায়। টিকটিকির লেজ, এটা তো তোমরা খুবই দেখে থাকবে যে টিকটিকির লেজ দেখবে মাঝে মাঝে কাটা পড়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে গেলে সেটাও কিন্তু কিছুদিনের মধ্যে নতুন লেজ গজিয়ে যায়। সেটা কিভাবে? সেটা কি কোনো জাদু, কোনো ম্যাজিক? নিশ্চয়ই নয়। সেটা এই কোষ বিভাজন পদ্ধতি, যেটি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ঘটে। ঠিক আছে, এরপরে হচ্ছে প্রজনন। এককোষী জীবেরা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন জনন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে। প্রজনন তো হয়, প্রজননের জন্য এককোষী যারা জীব তাদের ক্ষেত্রে দেখা যায়, বহুকোষীর ক্ষেত্রে অতটা নয়। এককোষী জীবের ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে তারা প্রজনন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এবারে আমরা চলে আসছি মিওসিস। মিওসিসের মধ্যে আমরা প্রথমে যেগুলো জানবো সেগুলো হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম, সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড। এইগুলো আমরা না জানলে, আমরা এই ব্যাপারে ধারণা না থাকলে আমরা মিওসিস কোষ বিভাজনটা কি বিস্তারে জানতে পারবো না। ঠিক আছে, মিওসিসের শুরুতেই কি হয়, পিতৃকোষ এবং মাতৃকোষ অর্থাৎ পিতৃমাতৃকোষের যে ক্রোমোজোম সেগুলি জোড়ায় জোড়ায় অবস্থান করে। এদের সমসংস্থ ক্রোমোজোম বলে। ঠিক আছে, কারণ ক্রোমোজোমগুলির জিন, সজ্জারীতি এবং আকৃতি একই রকমের হয়। তাহলে এবার বলে দিই যে সমসংস্থ ক্রোমোজোম কাকে বলে। সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলগাস ক্রোমোজোম হচ্ছে সেই দুটি ক্রোমোজোম যেখানে যে দুটি জিন একে অপরের সাথে সম্পূর্ণভাবে অবিকল একই, মানে তাদের আকার, তাদের আকৃতি, তাদের মধ্যে কি কি জিন আছে, কোন কোন জায়গায় আছে, মানে কোন কোন লোকাসে অবস্থান করছে, সব কিছু সম্পূর্ণরূপে এক। অর্থাৎ আকৃতি, জিনের সজ্জারীতি এবং সেন্ট্রোমিয়ারের অবস্থান, কোনোটি মেটাসেন্ট্রিক ক্রোমোজোম অর্থাৎ সেন্ট্রোমিয়ার মাঝখানে আছে, কোনোটি টেলোসেন্ট্রিক ক্রোমোজোম অর্থাৎ টেলে একদম শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার অবস্থিত। এই রকম দুটি ক্রোমোজোমকে আমরা কিন্তু কিছুভাবেই সমসংস্থ ক্রোমোজোম বলতে পারবো না। ঠিক আছে, সমমানের সমান, তাই তো? তাহলে যে দুটি জিন একে অপরের সাথে আকৃতিগতভাবে, জিনের সজ্জারীতিগতভাবে এবং সেন্ট্রোমিয়ারের অবস্থানগতভাবে একে অপরের সাথে সম্পূর্ণভাবে এক, সেই দুটি ক্রোমোজোমকে বলা হয় সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলগাস ক্রোমোজোম। এবার দেখে নিচ্ছি সিস্টার এবং নন সিস্টার ক্রোমাটিড। জোটবদ্ধ এই সমসংস্থ ক্রোমোজোম দুটিকে কি বলা হয়? বাইভ্যালেন্ট বা ডায়াড বলা হয়। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যে দুটি ক্রোমোজোম এই জোট বাঁধা অবস্থায় তাদেরকে ডায়াড বা এই যে ডায়াড বলা হচ্ছে বা বাইভ্যালেন্ট বলা হচ্ছে। পরবর্তী পর্যায়ে কি হয়, এই হোমোলগাস ক্রোমোজোমের প্রত্যেকটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভাজিত হয় এবং এই লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে এরা 4টি ক্রোমাটিড গঠন করে। তাহলে এই ডায়াডের মধ্যে এরা এখান দিয়ে বিভাজিত হলো এবং এই ক্রোমোজোমের মধ্যেও এরা এভাবে বিভাজিত হলো। বিভাজিত হয়ে এরা কি তৈরি করলো? এরা ক্রোমাটিড তৈরি করলো। কটা ক্রোমাটিড তৈরি করলো? একটা ক্রোমোজোম থেকে 2টো ক্রোমাটিড তৈরি হলো, আর এই ক্রোমোজোমটা থেকেও 2টো ক্রোমাটিড তৈরি হলো। তাহলে মোট 4টি ক্রোমাটিড তৈরি হলো। এই অবস্থাকে বলা হচ্ছে টেট্রাড। এখানে দেখতে পাচ্ছ এই যে ক্রোমোজোম, এখানে এটা বিভাজিত হলো, এখানেও এটা বিভাজিত হলো, বিভাজিত হয়ে কি তৈরি হলো? একটা ক্রোমোজোমে 2টো ক্রোমাটিড হয়ে গেল। তাহলে মোট দুটি ক্রোমোজোম থেকে 4টি ক্রোমাটিড তৈরি হলো এবং এই অবস্থাকে বলা হচ্ছে টেট্রাড। টেট্রাডের মধ্যে 2টো সিস্টার ক্রোমাটিড এবং 2টি নন সিস্টার ক্রোমাটিড থাকে এবং এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার ঘটনাটি ঘটে। দেখো, সিস্টার ক্রোমাটিড হচ্ছে বাইভ্যালেন্টে অবস্থিত সমসংস্থ ক্রোমোজোমের জোড়ের প্রতিটি ক্রোমোজোম থেকে সৃষ্ট ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। মানে এইখান থেকে এই যে দুটি ক্রোমাটিড তৈরি হচ্ছে, এই দুটো হচ্ছে একে অপরের সিস্টার ক্রোমাটিড। আবার এখান থেকে যে তৈরি হয়েছে, এখান থেকে যে এই যে দুটি ক্রোমাটিড তৈরি হয়েছে, সেই দুটি হচ্ছে সিস্টার ক্রোমাটিড। কিন্তু যদি আমরা এই ক্রোমোজোমের একটি ক্রোমাটিড এবং এই ক্রোমোজোমের একটি ক্রোমাটিডকে দেখি, তারা কিন্তু একে অপরের সাথে, মানে তারা একই ক্রোমোজোমের অংশ নয়। এদের বলছে নন সিস্টার ক্রোমাটিড। অর্থাৎ বাইভ্যালেন্টে অবস্থিত দুটি ভিন্ন সমসংস্থ ক্রোমোজোম ভিন্ন হয়ে গেল। এই ক্রোমাটিডটা, ধরো এখানে নাম্বার দিয়ে দিলাম 1 আর 2, এই 1 ক্রোমাটিডটা এই ক্রোমোজোমের আর 2 ক্রোমাটিডটা অন্য ক্রোমোজোম থেকে। তাহলে এই দুটি ক্রোমাটিডকে বলা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এবং এই নন সিস্টার ক্রোমাটিড মানে দুটি ক্রোমাটিড যখন দুটো ক্রোমাটিড দুটো আলাদা আলাদা ক্রোমোজোমের অংশ, সেই ক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে ক্রসিং ওভার ঘটনাটি ঘটতে পারে। দেখো, এরপরে আসছি আমরা মিওসিস
1 এবং মিওসিস 2 এই দুটোতে। প্রথমে আমরা পড়ব মিওসিস 1। মাইটোসিসের ক্ষেত্রে আমরা জানি যে মিওসিসে একটি কোষ দুবার বিভাজিত হয়, কিন্তু মাইটোসিসে একটিবার বিভাজিত হয়। তাহলে সেখানে 1 আর 2 দুটো পর্যায়ের কোনো ব্যাপার ছিল না, কিন্তু এখানে মিওসিসের ক্ষেত্রে দুটি পর্যায়ে আছে, যেখানে আমরা প্রথম পর্যায় নিয়ে প্রথমে জানব। কি হয়, পিতৃ এবং মাতৃ ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে এবং এই জোড়কে বলা হয় বাইভ্যালেন্ট, যেটা তোমাদের আগেও আমি বললাম। বাইভ্যালেন্টের ক্রোমোজোমগুলি আবার লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে কী করে, টেট্রাড তৈরি করে, যার মধ্যে এক জোড়া সিস্টার ক্রোম্যাটিড এবং এক জোড়া নন সিস্টার ক্রোম্যাটিড থাকে, যেটা তোমাদের আমি এর আগে বোঝালাম। সমস্ত ক্রোমোজোম জোড়ার মধ্যে পৃথকীকরণ ঘটে, কিন্তু স্থানে স্থানে পরস্পরের সঙ্গে তারা আবার যুক্তও থাকে। ঠিক আছে, এই অংশটাকে বলা হচ্ছে কায়াজমা। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুটো, এই যে বললাম দুটো হোমোলগাস ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোম্যাটিড, মানে একটি ক্রোমোজোমের একটি ক্রোম্যাটিড, আবার আরেকটি ক্রোমোজোমের আরেকটি ক্রোম্যাটিড, অর্থাৎ নন সিস্টার ক্রোম্যাটিড। এই যে একটা নীলের সাথে যদি একটা লাল ক্রোম্যাটিডের আমি তুলনা করি, তাহলে এই দুটি ক্রোম্যাটিড হয়ে যাবে পরস্পরের নন সিস্টার ক্রোম্যাটিড। ক্রসিং ওভার দেখো ঘটেছে, একটি ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোম্যাটিড যখন একটি আরেকটির উপরে এভাবে জুড়ে অবস্থান করে, এই অবস্থাকে বলা হয় ক্রসিং ওভার। এবং তার ফলে কি তৈরি হয়, তার ফলে এই একটা এক্স আকৃতির অংশ তৈরি হয়, যাকে বলা হয় কায়াজমা বা কায়াজমাটা। এই অঞ্চলে নন সিস্টার ক্রোম্যাটিড দ্বয়ের মধ্যে কি হয়, দেহের অংশ বিনিময় হয়। এখানে দেখো, এখানে যখন পরে তৈরি হয়েছে, এখানে এই নীল ক্রোমোজোমের উপরের যে অংশটা যেহেতু খণ্ড বিনিময় হয়েছিল বা দেহে অংশের বিনিময় হয়েছিল, তাই জন্য এই উপরের ক্রোমোজোমটা লাল হয়ে গেছে এবং তার নীল অংশটাকে এই নন সিস্টার ক্রোম্যাটিডের সাথে দিয়েছে, এই নন সিস্টার ক্রোম্যাটিডের সাথে বিনিময় করেছে, তার জন্য এই লাল রংটা এটা নীল রং দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। ঠিক আছে, এবার দেখে নিচ্ছি মিওসিস 2। এই দশায় মিওসিস 2তে কি হয়, এই দশার শুরুতে হোমোলগাস ক্রোমোজোম দুটির ক্রোম্যাটিড যে দুটি আছে সেগুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায় এবং এরা বেমের দুই দিকে চলে যায়। কেমন, এখানে তোমরা দেখতে পাচ্ছ এরা কেমন ওই দুই দিকে চলে যাচ্ছে, সেটাই হয়। তো এখানে একটি মাতৃকোষ থেকে আমরা জানি 4টি অপত্য কোষ সৃষ্টি হয়, তাই তো। ক্রোমোজোমের সংখ্যা হ্রাস, তাহলে এখানে মিওসিস 2টা আশা করি বুঝতে পারলে যে এই দশার শুরুতে যে হোমোলগাস ক্রোমোজোমের ক্রোম্যাটিডগুলি আছে সেগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যায়, তাই তো। আগে কি ওরা জুড়ে ছিল মিওসিস 1-এ, এবার এরা পৃথক হয়ে যায় এবং পৃথক হয়ে গিয়ে বেমের দুই দিকে চলে যায়। যেই দুই দিকে চলে যায়, এই যে দুই দিকে চলে যাচ্ছে, এর ফলে মিওসিস 2 ঘটে এবং একটি মাতৃকোষ থেকে শেষে আমরা 4টি অপত্য কোষ পাচ্ছি। ক্রোমোজোমের সংখ্যা হ্রাস, দেখো মিওসিসের কোষ বিভাজন প্রক্রিয়াতে আমরা দেখেছি যে মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা থাকে সেটি অপত্য কোষে হ্রাস পায় বা কমে যায়, অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, এই কারণে একে বলা হয় হ্রাস বিভাজন, এটা আমরা আগেও জেনেছি। এবং ক্রসিং ওভার কি, এটা আরেকবার দেখে নিই যে সমস্ত ক্রোমোজোমের যে নন সিস্টার ক্রোম্যাটিডগুলি আছে তাদের দেহাংশের বিনিময়কে বলা হয় ক্রসিং ওভার, যার ফলে দেহ অংশ, তাদের জিন, যেটা দুটো ক্রোমোজোমের মধ্যে দুটো ক্রোম্যাটিডের মধ্যে জিন অংশটা বিনিময় হয়ে যায়, এক্সচেঞ্জ হয়ে যায় বা বিনিময় হয়ে যায়। এবং এই পদ্ধতিতে জিনগত পদার্থের বিনিময় ঘটে, যার ফলে কি যে গ্যামেটগুলো উৎপন্ন হয় তার মধ্যে নতুন বৈশিষ্ট্য দেখা যায়। এবার দেখে নিই পদ্ধতি কিভাবে হয়। দুটি সমস্ত ক্রোমোজোম জোট বাঁধে, অর্থাৎ বাইভ্যালেন্ট তৈরি করে, এবং এই পদ্ধতিকে কি বলা হয়, সাইন্যাপসিস বলা হয়। যে পদ্ধতিতে কায়াজমাটা ফর্ম হচ্ছে, এখানে দেখো এই যে এটা হচ্ছে কায়াজমাটা অঞ্চল। কায়াজমাটা অঞ্চলে কি হচ্ছে, দুটি নন সিস্টার ক্রোম্যাটিড একটি আরেকটির সাথে দেহাংশের বিনিময়ের জন্য সংযোগ স্থাপন করছে। ঠিক আছে, যার ফলে এই যে ঘটনাটা ঘটে, এই ঘটনাটাকে বলা হচ্ছে সাইন্যাপসিস। ঠিক আছে, এবং এতে বাইভ্যালেন্টের প্রত্যেকটা ক্রোমোজোম দুটো করে ক্রোম্যাটিড গঠন করে, যার ফলে টেট্রাড তৈরি হয়। এবং টেট্রাড এই নন সিস্টার ক্রোম্যাটিড দুটির মধ্যে খণ্ডাংশে, দেহাংশের মানে কি, জিনের বিনিময় মানে কি, ডিএনএর বিনিময়, তাহলে ডিএনএ খণ্ডাংশের বিনিময় ঘটে, যাকে ক্রসিং ওভার বলে। এবং ডিএনএ সংশ্লেষ স্থানটি এক্স আকৃতি ধারণ করে, যাকে কায়াজমা বলে। এই যে দেখছো এক্স আকৃতি ধারণ করেছে, একে বলছে কায়াজমা। ঠিক আছে, এবার দেখে নি মিওসিসের কি তাৎপর্য। দেখো, প্রথম হচ্ছে যে প্রজাতির যে ক্রোমোজোম সংখ্যা সেটাকে এক রাখতে বা ধ্রুবক রাখতে সাহায্য করে। মিওসিসের ফলে ডিপ্লয়েড মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কমে গিয়ে হ্যাপ্লয়েড জননকোষ সৃষ্টি হয়, ডিপ্লয়েড হয়,
এটা কি কমে যায়, তো সংখ্যাটা অর্ধেক হয়ে যায়। তাহলে দুটি হ্যাপ্লয়েড জননকোষ মিলিত হয়ে পুনরায় ডিপ্লয়েড তৈরি করতে পারে। ডিপ্লয়েড থেকে কি তৈরি হচ্ছে এখানে, এই হচ্ছে একটি জননকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হচ্ছে এখানে, এবং এতে ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে যায়। আবার এই দুটো পরস্পর জুড়ে গিয়ে আরেকটি ডিপ্লয়েড কোষ সৃষ্টি করতে পারে। তাই ক্রোমোজোম সংখ্যা হ্রাস যদি না ঘটে তাহলে কি হতো, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা এই তো বেড়েই যেত, 2n থেকে 4n, তার থেকে 8n, তার থেকে 16n, তার থেকে 32n, এভাবে দ্বিগুণ দ্বিগুণ হারে বাড়তে থাকতো। সুতরাং মিওসিস হয় বলেই ক্রোমোজোমের বা একটি প্রজাতির ক্রোমোজোমের সংখ্যাটি কিন্তু ধ্রুবক থাকে। তারপরে হচ্ছে ক্রোম্যাটিডের খণ্ড বিনিময়। মিওসিসের সময়তে কি হয়, মিওসিসের সময় দুটি নন সিস্টার ক্রোম্যাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে। খণ্ড বিনিময় ঘটে জিনের পরিবর্তন হয়, জিনের বিনিময় ঘটে, এবং জিনের বিনিময় ঘটার ফলে নতুন যে অপত্য ক্রোমোজোম তৈরি হয়, অপত্য প্রজাতি তৈরি হবে, তার মধ্যে নতুন বৈশিষ্ট্য আসার সম্ভাবনা থাকে, নতুন বৈশিষ্ট্য দেখা যায়। এরপর দেখো জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি। মিওসিসের বিভাজন যখন হয় তখন ক্রসিং ওভার ঘটে, ফলে যে জিন বিনিময় হয় তার দ্বারা প্রজাতির জিনগত ভেদ ঘটে, এবং এই প্রকরণই হচ্ছে বিবর্তনের রসদ। তাহলে মিওসিসের ফলে প্রকরণ হয়, এবং প্রকরণের ফলেই কি হয়, প্রকরণের ফলে বিবর্তন আসে। এরপরে হচ্ছে গ্যামেট উৎপাদন। জনন মাতৃকোষে মিওসিস বিভাজনের ফলে গ্যামেট উৎপন্ন হয়, এটা আমরা জানি, যেটি মাইটোসিসের ফলে হয় না। এর পরেরটি হচ্ছে যৌনুক্রম। এটি খুবই গুরুত্বপূর্ণ। মিওসিস বিভাজনের ফলে যে গ্যামেট বা স্পোর উৎপন্ন হয় সেটি জীবদের, বিশেষ করে উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদের জীবনচক্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। বহুকোষী উদ্ভিদ, মাল্টিসেলুলার, যাদের দেহে অনেকগুলো কোষ থাকে, একাধিক কোষ থাকে, তাদের হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট দশা এবং ডিপ্লয়েড স্পোরোফাইট দশা, এই যৌনুক্রমে এই দুটি দশা আছে, এরপর তোমরা জানতে পারবে এটা নিয়ে। এটি যৌনুক্রমে তাদের স্থায়িত্বকাল নির্ধারণের ক্ষেত্রে গ্যামেট এবং স্পোরের ভূমিকা অনস্বীকার্য। যৌনুক্রমে কি হয়, স্পোরোফাইট এবং গ্যামেটোফাইট, হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট এবং ডিপ্লয়েড স্পোরোফাইট, এই দুটি দশা থাকে। এই দুটি দশার পর্যায়ক্রমিক আবর্তন ঘটে এই যৌনুক্রম তৈরি হয়। তাহলে যদি হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এই জিনিসগুলো না হতো তাহলে এই স্পোরোফাইট এবং গ্যামেটোফাইট অর্থাৎ যৌনুক্রমে যে দুই দশা সেটা স্থায়ীভাবে দেখা যেত না, এবং এই মিওসিসের জন্যই কি হয়, হ্যাপ্লয়েড যে কোষ গ্যামেট তৈরি হয়, যেই কারণে এই দুটি দশা অবস্থান করতে পারে। এরপর আমরা দেখে নিই যে মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য কী। তাহলে আগেও আমরা পড়েছি, এখানে দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মাইটোসিস কোষ বিভাজনে জীবদেহের দেহ কোষে, বিশেষ করে বর্ধনশীল অঞ্চলে সেই কোষে ঘটে, যেটা মাইটোসিসে দেখা যাচ্ছে, কিন্তু মিওসিস জনন মাতৃকোষে ঘটে। মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষ এবং অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা একই থাকে। এখানে দেখো 2n ছিল এবং বিভাজনের পরও ক্রোমোজোম সংখ্যা 2n থাকছে, ঠিক আছে, সেই কারণে একে সমবিভাজন বলে। কিন্তু মিওসিসে কি হয়, মিওসিসে ক্রোমোজোম সংখ্যা যেটা সেটা হ্রাস পেয়ে যায়, অর্ধেক হয়ে যায়, সেই জন্য একে বলা হয় হ্রাস বিভাজন। এবং মাইটোসিস কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে আমরা দেখছি দুটি অপত্য কোষ সৃষ্টি হয়, সেখানে মিওসিসে একটি মাতৃকোষ থেকে বিভাজিত হয়ে, কারণ কি দুটো পর্যায়ে হয়, মিওসিস 1 এবং মিওসিস 2 দুটো পর্যায়ে বিভাজিত হয়ে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। এই হচ্ছে মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য। আজকের জন্য এই পর্যন্তই। পরের ক্লাসে চলে আসবো আরও কিছু বিষয় নিয়ে এই চ্যাপ্টারের মধ্যে। ততক্ষণের জন্য ভালো থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।